সো প্রিয় স্টুডেন্ট, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব কোল ফিল্ডে 577টি কিন্তু অপারেটর নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু সরাসরি এখানে আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে, কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, বয়স কেমন চাওয়া হয়েছে, এ টু জেড অল ইনফরমেশান তথ্য কিন্তু তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো তোমাদেরকে বলে রাখি, কোল ইন্ডিয়ার সহক সংস্থা নর্দার্ন কোল ফিল্ডস লিমিটেড ডাম্পার অপারেটর সহ একাধিক অপারেটরে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হচ্ছে, অর্থাৎ নিয়োগ করা হচ্ছে। তাই বিস্তারিত তথ্য কিন্তু আজকে আমরা এই নোটিফিকেশান থেকে সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর কলমে এখানে উল্লেখ করা আছে ইম্পর্টেন্ট ডেটস অ্যাক্টিভিটি এবং ইম্পর্টেন্ট ডেটস, অর্থাৎ ওপেনিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 9/4/2026 10টা, অর্থাৎ 9/4/2026 তারিখ থেকে কিন্তু তোমাদের অনলাইনে আবেদন শুরু হচ্ছে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ কিন্তু 1/5/2026 11:59 PM, অর্থাৎ এই 1/5/2026 মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি এখানে তুলে ধরবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটু পোস্ট অর্থাৎ ভ্যাকান্সি ডিটেলসটা কিন্তু আমরা এখানে তুলে ধরেছি। তো কোন পদে কটি শূন্যপদ আছে সেইগুলো কিন্তু আমরা একটু দেখে নেবো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ পোস্ট অ্যান্ড ভ্যাকান্সি টেন্টেটিভ, অর্থাৎ এখানে কোন কোন পদে তোমাদেরকে রিক্রুট করা আছে সেই পদগুলো আমি সরাসরি তোমাদেরকে তুলে ধরছি। এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট এবং এখানে টোটাল ভ্যাকান্সি ইনক্লুডিং ভ্যাকান্সিটা এখানে উল্লেখ করা আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বরে উল্লেখ করা আছে ডাম্পার অপারেটর ট্রেনি। এই পদে কিন্তু 308টি কিন্তু তোমাদের ভ্যাকান্সি থাকছে, 308 জনকে নিয়োগ করা হবে। ঠিক আছে। তারপরে 2 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ গ্রেডার অপারেটর ট্রেনি। এই পদে কিন্তু 34টি শূন্যপদ থাকছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ ডোজার অপারেটর ট্রেনি। এই ডোজার অপারেটর ট্রেনির পদেও ক্ষেত্রে কিন্তু 52টি শূন্যপদ থাকছে এবং তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ ক্রেন অপারেটর ট্রেনি। এই পদে কিন্তু 17টি শূন্যপদ থাকছে। পে লোডার অপারেটর ট্রেনি, অর্থাৎ পে লোডার অপারেটর ট্রেনির ক্ষেত্রে যে পে লোডার অপারেটর ট্রেনি, এই ক্ষেত্রে কিন্তু তোমাদের 18টি শূন্যপদ থাকছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে সারফেস, অর্থাৎ এখানে সারফেস মাইনার অপারেটর ট্রেনি। এই সারফেস মাইনার অপারেটর ট্রেনির পদের ক্ষেত্রেও কিন্তু তোমাদের কটি শূন্যপদ থাকছে, তোমাদের শূন্যপদ থাকছে কিন্তু 43টা। টোটাল শূন্যপদ থাকছে কিন্তু 472টি শূন্যপদ থাকছে। এগুলো কিন্তু ক্যাটাগরি ওয়াইজ তোমাদের শূন্যপদ উল্লেখ করা আছে, তোমরা একটু দেখে নিও। এবং ইএসএমের জন্য কিন্তু 90টি শূন্যপদ এখানে রিজার্ভ করা আছে। ক্লিয়ার? তাহলে কোন পদে কটি শূন্যপদ থাকছে সেই পদগুলোর নাম কিন্তু এখানে উল্লেখ করে দিলাম সরাসরি। এরপরে আমরা দেখে নেব আর showing total number vacancies and vacancy reserved of the different groups community of paramedical staff। তো প্যারামেডিক্যাল স্টাফের জন্য কটি শূন্যপদ থাকছে সেটা কিন্তু আমরা এখানে দেখে নেব। ঠিক আছে। তো এখানে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে কোন পদে কটি শূন্যপদ আছে, সেটাও কিন্তু এখানে সরাসরি উল্লেখ করা আছে। তো আমরা সেইগুলো একটু দেখে নেব। তো এখানে এটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদ উল্লেখ করা আছে এবং টোটাল শূন্যপদটা এখানে উল্লেখ করা আছে এবং পিডব্লিউবিডি এবং ইএসএম শূন্যপদটা এখানে উল্লেখ করা আছে। এই দুটি পদে কিন্তু রিজার্ভেশন করা হয়েছে শূন্যপদগুলি। তো 1 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে স্টাফ নার্স ট্রেনি। এই পদে কিন্তু 47টি শূন্যপদ আছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ ফার্মাসিস্ট ট্রেনি। ফার্মাসিস্ট ট্রেনি এটা হচ্ছে গ্রেড সি, এখানে কিন্তু 4টি শূন্যপদ আছে এবং পিডব্লিউবিডির ক্ষেত্রে কিন্তু তোমাদের স্টাফ নার্সের 1টি আছে এবং ইএসএমে 4টি শূন্যপদ আছে। ঠিক আছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ টেকনিশিয়ান টেকনিশিয়ান প্যাথোলজিক্যাল, এক্ষেত্রে কিন্তু 12টি শূন্যপদ থাকছে, ইএসএমের ক্ষেত্রে 1টি শূন্যপদ থাকছে। তারপরে দেখতে পাচ্ছ টেকনিশিয়ান ডেন্টাল ট্রেনি, এক্ষেত্রে কিন্তু তোমাদের 2টি শূন্যপদ থাকছে। ঠিক আছে, 2টি শূন্যপদ থাকছে এবং ফিজিওথেরাপিস্ট ট্রেনির ক্ষেত্রে কিন্তু 4টি শূন্যপদ থাকছে। ক্লিয়ার? তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু উল্লেখ করা আছে তোমাদের টেকনিশিয়ান রিপ্লিকেশন। তো এই টেকনিশিয়ান রিপ্লিকেশন অপারেটর এ পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের 1টি শূন্যপদ থাকছে। তারপরে কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ
টেকনিশিয়ান, রেডিওগ্রাফার এ পদের ক্ষেত্রে 3টি শূন্যপদ আছে। তারপরে কিন্তু জুনিয়র টেকনিশিয়ান ইসিজি, তো জুনিয়র টেকনিশিয়ান ইসিজির ক্ষেত্রে কিন্তু 2টি শূন্যপদ আছে। টোটাল কিন্তু এই প্যারামেডিক্যাল স্টাফের ক্ষেত্রে কিন্তু তোমাদের 75টি শূন্যপদ আছে। আর এবং এখানে পিডব্লিউবিডির ক্ষেত্রে 1টি শূন্যপদ আছে, ইএসএম এর ক্ষেত্রে 5টি শূন্যপদ আছে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব সিভিল, অর্থাৎ সিভিলদের ক্ষেত্রে কতটি শূন্যপদ আছে, কমিউনিটি অফ অবজারভার সিভিলদের ক্ষেত্রে কটি শূন্যপদ আছে সেটা একটু দেখে নেব। তো এখানে অবজারভার আর সিভিলদের ক্ষেত্রে কিন্তু টোটাল 30টি শূন্যপদ আছে। ক্লিয়ার? এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদ উল্লেখ করা আছে, তোমরা একটু দেখে নিও। এবং ইএসএম এর ক্ষেত্রে 2টি শূন্যপদ আছে, পিডব্লিউবিডির ক্ষেত্রে 1টি শূন্যপদ আছে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশান। তো এখানে কেমন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেই কোয়ালিফিকেশানটা কিন্তু আমাদের একটু অত্যন্ত জানা প্রয়োজন। তো এখানে আমরা সরাসরি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানটা দেখে নেব। তো এখানে কি বলা হয়েছে সেটাও আমরা একটু সরাসরি দেখে নেব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর কলমে এডুকেশন কোয়ালিফিকেশানটা উল্লেখ করা আছে। ঠিক আছে? তো এইখানে 1 থেকে 6 পর্যন্ত, এই 1 থেকে 6 পর্যন্ত যে পদগুলো আছে সেই পদের ক্ষেত্রে কিন্তু একই রকম এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। কোন কোন পদ তোমরা দেখতে পাচ্ছ? ডাম্পার অপারেটর ট্রেনি, গ্রেডার অপারেটর ট্রেনি, ডোজার অপারেটর ট্রেনি, ক্রেন অপারেটর ট্রেনি, পে লেবার অপারেটর ট্রেনি, সারফেস মাইনার অপারেটর ট্রেনি। এই 6টি পদের ক্ষেত্রে কিন্তু একই রকম শূন্যপদ চাওয়া হয়েছে। শূন্যপদ কী চাওয়া হয়েছে? তো এখানে বলা আছে ম্যাট্রিকুলেশন বা এসএসসি হাই স্কুল অর ইকুইভ্যালেন্ট পাস ফ্রম এনি রেকগনাইজড বোর্ড অফ সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এডুকেশন অফ ইন্ডিয়ান স্টেটস। তার পাশাপাশি বলা হয়েছে ভ্যালিড এইচএমভি ট্রান্সপোর্ট লাইসেন্স ইস্যু বাই ফ্রম এনি আরটিও অফ ইন্ডিয়ান স্টেট। অর্থাৎ তোমাকে এখানে বলা হয়েছে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রথমত তোমাকে মাধ্যমিক পাস হতে হবে, তার পাশাপাশি তোমাকে হেভি লাইসেন্স থাকতে হবে, অর্থাৎ ভারী গাড়ি চালানো কিংবা ট্রান্সপোর্ট লাইসেন্স থাকলে কিন্তু তুমি যোগ্য, অর্থাৎ তুমি এই সমস্ত পদে কিন্তু যে কোনো একটি পদে আবেদন করতে পারবে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব স্টাফ নার্স ট্রেনি। তো এই স্টাফ নার্স ট্রেনি পদের ক্ষেত্রে তোমাদের কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটা কিন্তু আমরা একটু দেখে নেব। তো তোমাদের এই স্টাফ নার্স ট্রেনির ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে, সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে 10+2 রেকগনাইজড ব্যাচেলর অফ নার্সিং বিএসসি নার্সিং, রেকগনাইজড ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডিফাইড ফ্রম দ্য রেকগনাইজড ইনস্টিটিউট অ্যাপ্রুভালড বাই দ্য গভর্নমেন্ট। তারপরেই কিন্তু 3 নম্বর কলমে উল্লেখ করা আছে, কি বলা আছে? বলা আছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ভ্যালিড রেজিস্ট্রেশন ফ্রম এনি স্টেট নার্সিং কাউন্সিল। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের মূলত বলা হয়েছে বিএসসি নার্সিং, অর্থাৎ তো বিএসসি নার্সিং বা জিএনএম নার্সিং কোর্স পাসরা এখানে যোগ্য। রাজ্যর কিন্তু নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে, তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে হবে। প্রথমত 10+2 অর্থাৎ যে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। তার পাশাপাশি কিন্তু নার্সিং কোর্স করতে হবে, অর্থাৎ বিএসসি নার্সিং বা জিএনএম নার্সিং কোর্স পাসরা কিন্তু যোগ্য। তার পাশাপাশি রাজ্যের নার্সিং কাউন্সিলিং নাম নথিভুক্ত থাকতে হবে, তবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ক্লিয়ার? এরপরে তোমরা দেখতে পাচ্ছ ফার্মাসিস্ট ট্রেনি। তো এই ফার্মাসিস্ট ট্রেনির ক্ষেত্রে কি লেখা আছে সেটাও আমরা একটু দেখে নেব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 8 নম্বরে ফার্মাসিস্ট ট্রেনি। এখানে কিন্তু উল্লেখ করা আছে, বলা আছে 10+2 উইথ সায়েন্স ডিপ্লোমা ইন ফার্মাসি ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড অ্যাপ্রুভড বাই দ্য ফার্মাসি কাউন্সিল সেন্ট্রাল স্টেট। অর্থাৎ তারপরেই কিন্তু উল্লেখ করা আছে ক্যান্ডিডেট শুড প্রসেস ভ্যালিড রেজিস্ট্রেশন উইথ দ্য ফার্মাসিস্ট কাউন্সিল আন্ডার ফার্মাসি অ্যাক্ট 1948। তো এখানে বলা হয়েছে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাকে সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাসরা কিন্তু ফার্মাসিস্ট বা ডিপ্লোমা কোর্স পাস হলেও ফার্মাসিস্ট আর আবেদন করতে পারবে, এবং ফার্মাসিস্ট কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে অবশ্যই। সেটা কিন্তু এখানে বলা হয়েছে 1948 অ্যাক্ট, অর্থাৎ আইন অনুযায়ী ফার্মাসিস্ট কাউন্সিলে কিন্তু তোমাদের নাম থাকা প্রয়োজন। ক্লিয়ার? তারপরে 9 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ টেকনিশিয়ান প্যাথোলজিক্যাল। তো এই টেকনিশিয়ান প্যাথোলজি এর ক্ষেত্রে কি বলা হয়েছে?
তো এই টেকনিশিয়ান প্যাথোলজির ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। এখানে কিন্তু বলা হয়েছে ডিপ্লোমা ইন প্যাথোলজি ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট। অর্থাৎ এখানে তোমাদের বলা হয়েছে প্যাথোলজি ডিপ্লোমা কোর্স পাসটা এখানে যোগ্য কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তুমি যদি ডিপ্লোমা বা প্যাথোলজি কোর্স করে থাকো তাহলে কিন্তু সরাসরি এখানে তুমি আবেদন করতে পারবে। 10 নম্বরে এখানে বলা হয়েছে টেকনিশিয়ান ডেন্টাল। তো এই টেকনিশিয়ান ডেন্টালের ক্ষেত্রে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নেব। তো এখানে কিন্তু বলা হয়েছে হায়ার সেকেন্ডারি 10+2 ইন্টারমিডিয়েট ডিপ্লোমা ইন ডেন্টারি ডেন্টাল টেকনোলজি ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট। অর্থাৎ এখানে বলা হয়েছে তোমাদের টেকনিশিয়ান ডেন্টাল। তো এই টেকনিশিয়ান ডেন্টালের ক্ষেত্রে বলা হয়েছে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তার পাশাপাশি ডেন্টাল টেকনোলজির ডিপ্লোমা কোর্স পাসরা কিন্তু এখানে যোগ্য। ঠিক আছে, তো তুমি যদি কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডেন্টালের কোর্স করে থাকো তাহলে কিন্তু তুমি এখানে সরাসরি আবেদন করতে পারবে। 11 নম্বরে বলা হয়েছে এখানে বলা হয়েছে ফিজিওথেরাপিস্ট ট্রেনি। তো এই ফিজিওথেরাপিস্ট ট্রেনির ক্ষেত্রে কি বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে বলা হয়েছে ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট মিনিমাম 3 ইয়ার্স কোর্স। অর্থাৎ এখানে কিন্তু তোমাকে বলা হয়েছে ফিজিওথেরাপির ওপরে 3 বছরের ডিপ্লোমা কোর্স থাকলে তবে কিন্তু এখানে সরাসরি আবেদন করতে পারবে। ক্লিয়ার? 12 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে টেকনিশিয়ান রিপ্লিকেশন অপটিমেট্রি ট্রেনি। তো এই পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। বলা হয়েছে হায়ার সেকেন্ডারি 10+2 ইন্টারমিডিয়েট ডিপ্লোমা ইন রেপ্লিকেশন অপটোমেট্রি ট্রেনি ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট। অর্থাৎ এখানে তোমাদের বলা হয়েছে কোনো গভর্নমেন্ট অর্থাৎ শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তার পাশাপাশি রেপ্লিকেশন বা অপটোমেট্রি ডিপ্লোমা কোর্স পাস হলেই তবে তোমরা এখানে আবেদন করতে পারবে। ক্লিয়ার? তারপরে 13 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ 13 নম্বরে উল্লেখ করা আছে টেকনিশিয়ান রেডিওগ্রাফার। এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে বলা হচ্ছে ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট। অর্থাৎ এখানে বলা হয়েছে রেডিওগ্রাফি ডিপ্লোমা কোর্স পাসরা কিন্তু এখানে সরাসরি যোগ্য। অর্থাৎ কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তুমি যদি রেডিওগ্রাফির কোর্স করে থাকো তাহলে কিন্তু সরাসরি এখানে আবেদন করতে পারবে। এবং তার পাশাপাশি কিন্তু এখানে বলা হয়েছে টেকনিশিয়ান ইসিজি ট্রেনি গ্রেড ডি। ঠিক আছে, এই টেকনিশিয়ান ইসিজি। তো এই টেকনিশিয়ান ইসিজি গ্রেড ডির ক্ষেত্রে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে হায়ার সেকেন্ডারি 10+2 ইন্টারমিডিয়েট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাজ ইসিজি টেকনিশিয়ান ইন এ হসপিটাল আন্ডার অ্যান্ড কার্ডিওলজিস্ট ফিজিশিয়ান অর ইন এ রিপোর্টেড নার্সিং হোম ইসিজি সার্ভিস আন্ডার এ কার্ডিওলজিস্ট ফিজিশিয়ান। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাসরা সরাসরি এখানে আবেদন করতে পারবেন, তবে ইসিজি টেকনিশিয়ানের ওপরে 2 বছরের সার্টিফিকেট কোর্স পাসরা কিন্তু এখানে যোগ্য। ক্লিয়ার? এবং তার পাশাপাশি কি বলা হয়েছে তার পাশাপাশি অবজারভার সিভিল। তো এই অবজারভার সিভিলের ক্ষেত্রে কি বলা হয়েছে শুড হ্যাভ এ পাস্ট দ্য ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন এবং শুড প্রসেস এ রেকগনাইজড ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার 3 ইয়ার্স কোর্স। অর্থাৎ মাধ্যমিক পাসরা এখানে আবেদন করতে পারবেন, তবে তার পাশাপাশি সিভিল ইঞ্জিনিয়ারিং 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে তবে যোগ্য। ক্লিয়ার? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের স্যালারি স্ট্রাকচারটা দেওয়া আছে। এই 6টি পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের বেসিক পে 1502 টাকা এখানে কিন্তু পার ডে। ঠিক আছে, এখানে পার ডে তোমাদের 1502 টাকা 66 পয়সা কিন্তু পার ডে তোমাদেরকে দেওয়া হবে। এবং তারপরে এইগুলোও তোমরা দেখতে পাচ্ছ, এইগুলোও কিন্তু তোমাদের এখানে উল্লেখ করা আছে কত টাকা দেওয়া হবে, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, তো এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। আর সো প্রিয় ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং তার পাশাপাশি একটা কলম এখানে উল্লেখ করে দিই, ইউআর ইডব্লিউএসদের ক্ষেত্রে কোনো রকম
রিল্যাক্সেশন অর্থাৎ বয়সের ছাড় থাকছে না। এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর ছাড় থাকছে, ওবিসি এনসিএলদের ক্ষেত্রে 3 বছর ছাড় থাকছে, পিডব্লিউবিডি ইউআরের ক্ষেত্রে 10 বছরের ছাড় থাকছে এবং পিডব্লিউবিডি ওবিসি নন ক্রিমিলিয়ার সেন্ট্রাল লিস্ট থেকে যারা বিলং করছেন তাদের 13 বছর ছাড় থাকছে এবং পিডব্লিউবিডি এসসি এসটি 15 বছরে ছাড় থাকছে। তো এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।